নমস্কার বন্ধুরা, আমি অমিত। তোমাদের দেওয়া কথা মতো চলে এসেছি অলৌকিকের আরো একটা নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডে তোমরা শুনবে তিন রকম ঘটনা। থাকবে জিজ্ঞাসা, থাকবে ভয়, থাকবে এক কুমার ছেলের বাবা হয়ে ওঠার ঘটনা। প্রথম যার ঘটনা তোমাদের শোনাবো, ওনার নাম মনীষা বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ আপনাকে কাকিমা এখানে ঘটনা শেয়ার করার জন্য। আর বন্ধুরা, তোমরা চটপট লাইক করে দাও, আর সাবস্ক্রাইব করা বাকি থাকলে চটপট সাবস্ক্রাইব করে রাখো। প্রতি শনি মঙ্গলবার এমন সত্যি অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা শোনার জন্য। এবারে শুরু হচ্ছে আজকের প্রথম নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে। হ্যালো অমিত, আমি আসাম থেকে তোমার মনীষা বিশ্বাস কাকিমা। তোমাকে আবার একটা ঘটনা বলতে এলাম। এর আগেও তোমাকে দৈবিক, ভৌতিক অনেক ঘটনা বলেছি। এও বলেছি যে 30 বছর ধরে ভূতের বাড়িতে কি করে আছি আমরা, কি করে সব মানিয়ে গুছিয়ে নিয়েছি। আমি হলফ করে বলতে পারি, এখনো আমাদের সঙ্গে যেসব ঘটনা ঘটে অন্য কেউ হলে উন্মাদ হয়ে যেত, আর বেশিরভাগ মানুষ তো বিশ্বাসই করতো না। তো যাই হোক, এবারে ঘটনাটা বলি শোনো। কয়েক বছর হলো আমার মেয়ের বিয়ে হয়েছে, একটা ছোট্ট বাচ্চাও আছে ওর। গত মাসে ও এসেছিল বেড়াতে, জামাই আসেনি, ছেলেকে নিয়ে ও একাই এসেছিল। তো ও এলে খবর পেয়ে আমার বোনও এসেছিল ওর সঙ্গে দেখা করতে, কারণ আমার বোনও এখানেই থাকে, তোমাকে বলেছি। তোমার বোন ওকে বলে, থাকবি তো কদিন, একদিন আমাদের বাড়িতে যাস, সকাল সকাল যাবি, ওখানে খাওয়া দাওয়া করবি, বুঝলি? ও রাজি হয়ে গেল, বলল আচ্ছা মাসি, যাব, কালই যাব। কিন্তু পরদিন সকাল থেকেই ওর শরীরটা খুব খারাপ, মাথা ঘোরাচ্ছে। তাই ও আমাকে বলল, মা, মাসিকে তো বললাম যে আজকে যাব আমি, কিন্তু শরীরটা এতটা খারাপ লাগছে, কি করে যাই বলো তো? আমি তখন ওকে বললাম, এত ভাবার কি আছে, ফোন করে বারণ করে দে যে আজ আমি আসতে পারবো না, অন্যদিন যাব। ও বলল, না না, না গেলে মাসি আবার কি ভাববে বলো তো, হয়তো দেখো বাজারও করে রেখেছে, তার চেয়ে বরং আস্তে আস্তে চলেই যাই। বলে ও বেলা 11টা নাগাদ বাড়ি থেকে বেরোলো। মাসি বাড়ি যখন পৌঁছলো তখন 12টার একটু বেশি। কিন্তু ওর মাসি ওকে তো দেখে অবাক, যেন ভূত দেখার মতো দেখলো ওকে। বলে, তুই বললি যে তোর খুব শরীর খারাপ, আজ আসবি না? ও বলে, হ্যাঁ শরীর তো খারাপ ঠিকই, কিন্তু আসবো না কখন বললাম? ওর মাসি তখন ওকে বলল, কেন, সকালে তো তুই ফোন করে বললি 7টা নাগাদ, স্পষ্ট তোরই গলা যে আজ আসতে পারবো না মাসি, শরীরটা আমার খারাপ, অন্য একদিন যাব। ও বলে, তোমার কথা ভুল হচ্ছে মাসি, আমি তোমায় ফোন করিনি, এই দেখো। বলে ও কল লিস্টটা দেখালো। সত্যি ওর ফোনে মাসির নাম্বারে কোনো কল নেই। আর এদিকে শুধু মাসিই না, মাসির বাড়ির লোকেরাও বলছে যে হ্যাঁ তুমি সকালে ফোন করেছো। বলে ওরাও ওদের ফোন চেক করে, কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওদের এই ফোনের কল লিস্টে আমার মেয়ের নাম্বার তখন নেই। কি হলো ব্যাপারটা কেউই তো কিছু বুঝতে পারলো না। সবাই তো অবাক, কারণ ফোনের মধ্যে সবাই শুনেছে ওর কথা। মাসি, আজ আমি যেতে পারবো না গো, আমার শরীরটা আজ ভালো নেই, অন্য একদিন যাব। কে তাহলে সকালে ওর গলা করে বলেছিল এই কথাটা? আমার সঙ্গে তো একাধিকবার এরকম হয়েছে। আগের ঘটনায় তোমাকে বলেছি সেসব কথা। মেয়ের তখনও বিয়ে হয়নি,
এই বাড়িতেই থাকতাম আমরা। হয়তো কেউ ওর গলা করে কখনো আমাকে ডেকেছে, আবার কখনো আমার গলা করে ওকে ডেকেছে। ও এসে আমাকে জিজ্ঞেস করেছে, কি গো মা, ডাকলে কেন? আমি বলি, কই, আমি তো ডাকিনি। একদিন দুদিন হলে এসব নয় মনের ভুল হতে পারত, বা শুধু আমার বা আমার মেয়ের সঙ্গে হলেও না হয় মানা যেত। কিন্তু যখন এই একই ঘটনা একাধিকবার আমাদের সবার সঙ্গে ঘটেছে, ইনফ্যাক্ট এখনো ঘটে চলেছে, এটাকে মনের ভুল ভাবে কি করে? এছাড়াও এমন এমন জিনিস আমরা স্বচক্ষে দেখেছি এই বাড়িতে, যেগুলো না দেখলে আমরা হয়তো বিশ্বাস করতাম না। দিনে দুপুরে রাতের অন্ধকারে সিঁড়ির উপর দিয়ে নামছে উঠছে, বারান্দা ধরে হাঁটছে, আপনা আপনি এই জায়গার জিনিস ওই জায়গায় সরে যাচ্ছে, চোখের সামনে দেখেছি আমরা। আর ভাবো, এসব দেখে জেনেও 30 বছর ধরে আমরা আছি এই বাড়িতে। মামুলি কথা? তো এই ছিল বন্ধুরা আজকের প্রথম ঘটনা। খুবই ছোট্ট একটা ঘটনা, কিন্তু একটা জিজ্ঞাসা যে কে তাহলে ফোনটা করেছিল। তো এরই সঙ্গে সঙ্গে এবারে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। এটা শেয়ার করেছে বিশ্বজিৎ। অসংখ্য ধন্যবাদ তোমাকে আবার এখানে একবার ঘটনা শেয়ার করার জন্য। শুরু হচ্ছে আজকের দ্বিতীয় নিবেদন। হ্যালো অমিত, আমি বিশ্বজিৎ ভট্টাচার্য বেলঘরিয়া থেকে বলছি। আমার আগের পাঠানো দুটো ঘটনা তুমি পড়ে শুনিয়েছ, আমার খুব ভালো লেগেছে। তাই আজ আবার তোমাকে দুটো ঘটনা বলছি, একটা ভৌতিক আর একটা দৈবিক। ভৌতিক ঘটনাটা আগে বলি। আমার মাসির বাড়ি বনগাঁ রামকৃষ্ণ পল্লী। ওখানে একবার আমরা বন্ধুরা পিকনিক করতে গিয়েছিলাম। ওখানে একটা পুরো বাড়ি আছে, সেখানে কেউ থাকে না। বহু বছর ধরে বাড়িটা এমনিই পড়ে আছে। স্থানীয় লোকেরা ওটাকে ভূতের বাড়ি বলে, কারণ শোনা যায় ভালোবাসার জেরে ওই বাড়ির ছেলেটা নাকি ওখানে আত্মহত্যা করেছিল। তারপর থেকে নাকি অনেক রকম অস্বাভাবিক ঘটনা ঘটে ওখানে। সেই ভয়েই ওই বাড়িতে আর কেউ থাকে না, কেউ যায়ও না ওই বাড়িতে। তবে অবশ্য আমরা এত কিছু জানতাম না, কারণ আমরা তো ওখানকার বাসিন্দা নই। আর তাছাড়া তখন আমাদের উঠতি বয়স, এসব কথা বিশ্বাসও করতাম না। তোমাদের প্ল্যান ছিল সেদিন হোল নাইট আমরা ওখানে স্টে করব, পরদিন ফিরব। তাই আমরা আমাদের মতো সাজিয়ে গুছিয়ে সবাই বসেছি, বন্ধুরা সবাই গল্প করছি। তখন হঠাৎই ওই এলাকার 2-3 জন লোক এসে হাজির। বলল, কে, কারা এখানে? আমরা বললাম, আমরা মেসোমশাই, এখানে একটু পিকনিক করতে এসেছি। শুনে তো ওনাদের চোখগুলো বড় বড় হয়ে গেল। বলল, মরার ইচ্ছে হয়েছে বুঝি, আর পিকনিক করার জায়গা পাওনি? এটা ভূতের বাড়ি, কোনো মানুষ থাকে না এখানে। বাঁচতে চাইলে তাড়াতাড়ি চলে যাও এখান থেকে। বলে ওনারা তক্ষুনি চলে গেলেন, 1 মিনিটও দাঁড়ালেন না। তবে আমরা কিন্তু গেলাম না, অনেক প্ল্যান করে এসেছি। ভূতের ভয়ে সব প্ল্যান ভেস্তে যাবে। তাই আমাদের একটা বন্ধু তখন বলল, ছাড় তো, ভূত না আরো কিছু, দেখ গিয়ে 2 নম্বরই কারবার হয় এখানে, তাই ভূতের বাড়ির নাম রটিয়ে রেখেছে। এখানে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু কেউই রান্না পারতাম না, তাই রেস্টুরেন্ট থেকেই আমরা খাবার কিনে এনেছিলাম। তো গল্পগুজব সেরে যখন আমরা খেতে বসি, রাত তখন ওই 12টা ধরো। ইয়ার্কি ফাজলামি করতে করতে খাচ্ছি আমরা। এমন সময় হঠাৎই একটা ঘটনা ঘটল। আমাদের মতো একজন হঠাৎই চেঁচিয়ে উঠল, কে, কে ওখানে? আমরা সঙ্গে সঙ্গে ওর দৃষ্টি অনুসরণ করে তাকালাম ওদিকে, কিন্তু কিছুই দেখতে পেলাম না আমরা। ওদিকটা অন্ধকার। তখন ওকে আমরা জিজ্ঞেস করলাম, কি রে, কি হয়েছে? ও তখন বলল, আরে একটা বাচ্চা ছেলে ওখানে দাঁড়িয়ে উকি দিচ্ছিল,
বাচ্চা? বাচ্চা এখানে কোত্থেকে আসবে? ভুল দেখেছিস কিছু, বললাম আমরা। কিন্তু একটু বাদেই আমরা প্রত্যেকেই একটা জিনিস দেখলাম। একটা বাচ্চা নয়, না হলেও প্রায় 8-10টা বাচ্চা। অদ্ভুত দেখতে এক একজন। কারোর মাথাটা দেহের তুলনায় অনেকটা বড়, কারোর আবার পাটা উল্টো দিকে ঘোরানো, কারোর আবার হাতগুলো বেশ লম্বা লম্বা। সিঁড়ির ওখান থেকে আমাদের দেখছে। জায়গাটা অন্ধকার, তার মধ্যেও বোঝা যাচ্ছে ওদের চোখগুলো বিড়ালের চোখের মতো জল করছে। ওই দেখে তো আমরা সবাই তখন ভয় পেয়ে গেলাম যে কারা এরা, কি করছে এরা এখন এখানে। তখন আমাদের এক বন্ধু রাজ, ও একবার সাহস করে আওয়াজ দিল, এই কে রে তোরা, কি করছিস সেখানে? বলতেই বাচ্চাগুলো আবার দৌড়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। আমরা তো সবাই অবাক, সবাই খাওয়া বন্ধ করে ওদিকে তাকিয়ে আছি। তখন আমাদের আরেক বন্ধু নীল, ও আমাদের বলল, এই খাতো, যে আছে থাক। বলে আবার আমরা যেই খাওয়া শুরু করেছি, দেখি ওরা আবার সিঁড়ি দিয়ে নামছে। সিঁড়ির ওখানে দাঁড়িয়ে উকি দিয়ে দেখছে। ওদের সবারই চোখগুলো চকচক করছে পুরো। আমরা যে খাচ্ছি, ওরা আমাদেরই খাবারের দিকে তাকিয়ে আছে। বুঝতে পারলাম যে ওরা খাবারের লোভে এসেছে। মাংসের গন্ধ, বিরিয়ানির উগ্র গন্ধ পেয়ে এসেছে ওরা। আমার তখন কেমন যেন একটু লাগলো। বললাম, খাবি? আয়। কিন্তু ওরা কেউ এগোলো না, ওখানে ঠায় দাঁড়িয়ে রইল। ওদের মধ্যে থেকে তখন একজন বলল, গলার ওটা খুলে ফেলো। গলার ওটা মানে? আচ্ছা, আমার গলায় যে হনুমানজির লকেটটা রয়েছে, ওরা এটাকে ভয় পাচ্ছে। এমন সময় আরো একটা ঘটনা ঘটল। হঠাৎই আমাদের বন্ধু রাজ কেমন যেন অদ্ভুত আচরণ করতে লাগলো। খাবারগুলো সব ছড়িয়ে ছিটিয়ে ফেলতে লাগলো, মুখ দিয়ে ভয়ঙ্কর আওয়াজ করতে লাগলো। চোখ দুটো পুরো টকটকে লাল তখন ওর। ওকে দেখে বাচ্চাগুলো তখন দৌড়ে পালিয়ে গেল ওখান থেকে। তারপর আমাদের মধ্যে একজন ওর গায়ে হাত দিয়ে বলল, কি রে ভাই, কি হলো তোর? যেই না ও এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে ওর গলা টিপে ধরে রাজ। আমরা সবাই মিলে তখন কোন রকমের রাজের হাত থেকে ছাড়াই ওকে। কি অসম্ভব জোর তখন ওর গায়ে। এরপর একটা অদ্ভুত গলায় ও বলল, চলে যা, এক্ষুনি চলে যা সবাই এখান থেকে, নয়তো সব কটা মারা পড়বি। কাচ্চা কালুয়া তোদের রক্ত চুষে খাবে। আমি বললাম, কাচ্চা কালুয়া সেটা আবার কি? ও তখন বলল, ওই বাচ্চাগুলো, ওরাই কাচ্চা কালুয়া। ওরাও এখানেই থাকে, আমিও থাকি। আমার নাম সৌরভ। একজনকে ভালোবাসতাম আমি, কিন্তু সে ধোঁকা দেয় আমাকে, তাই আমি আত্মহত্যা করেছিলাম এখানে। যা যা, সবাই চলে যা এখান থেকে, না হলে আর কেউ জ্যান্ত ফিরবি না এখান থেকে। যা, চলে যা, চলে যা, চলে যা সবাই, চলে যা। বলতে বলতেই এরপর ও অজ্ঞান হয়ে গেল। আমরা তখন ওর চোখে মুখে জল ছিটিয়ে ওর জ্ঞান ফেরালাম, আর সবাইকে বললাম, চল ভাই, আর এখানে থাকিস না, চল তাড়াতাড়ি। এই বলে তক্ষুনি আমরা ওই বাড়ি থেকে বেরিয়ে আসি। যদি না সেই হনুমানজি লকেটটা সেদিন আমার গলায় থাকতো, আর সেই সৌরভের ভালো আত্মা এসে আমাদের সাবধান করত, তাহলে জানি না সেদিন আমাদের কি হতো। পরবর্তীকালে একজন ভালো জ্ঞানী লোকের থেকে জেনেছিলাম যে
যে কাচ্চা কালুয়া খুদে ভূতেদের বলা হয়। 12 বছরের কম বাচ্চারা যখন কালো জাদুর ফলে মারা যায়, তারাই কাচ্চা কালুয়া হয়ে যায়। এরা প্রচন্ড মারাত্মক হয়। খাবারের গন্ধ শুকে শুকে পেছন পেছন আসে এরা। কপাল ভালো থাকলে শুধু খাবারটুকু হারাতে হয়, আর কপাল খারাপ থাকলে জীবনটা পর্যন্ত হারাতে হয়। এরা এমনিতে ভীতু, বড়দের ভয় পায়, কিন্তু কখন যে এরা তোমাকে কবজা করে ছিঁড়ে খাবে তুমি টেরও পাবে না। এরা এমনই সাংঘাতিক হয়। তবে সেই কাচ্চা কালুয়ার দল ওখানে কি করে এলো তা কেউ জানে না। অনেককে এরপর জিজ্ঞেস করে দেখেছিলাম আমরা, কিন্তু কেউ কিছু বলতে পারেনি। তো এই ছিল বন্ধুরা আজকের দ্বিতীয় ঘটনা। এমন ভৌতিক, অলৌকিক ও দৈবিক ঘটনা যদি তোমাদেরও জানা থাকে আমাকে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো। যদি লিখতে পারো তো লিখে, না হলে ভয়েস মেসেজ করে। এবারে চলে যাব বিশ্বজিতের পাঠানো আজকের তৃতীয় ঘটনায়। শুরু হচ্ছে আজকের তৃতীয় নিবেদন। অমিত, এবার তোমাকে আমার দ্বিতীয় ঘটনাটা বলি। এটা ভৌতিক না, দৈবিক। এটাও আমার সঙ্গে ঘটেছে আমার মাসি বাড়িতে গিয়েই। ওনাদের পাশের বাড়ি বেশ বড় করে কার্তিক পুজো হয়, বহু বছরের পুজো। অধিবাস হয়, প্রতিটা নিয়ম মেনে 4 প্রহরে পুজো হয়। আর আমি যেহেতু মাঝে মাঝে মাসি বাড়ি যাই, সেই জন্য আমাকেও ওনারা ভালোভাবে চিনতেন। দুর্গাপুজোর সময় সেবার যখন আমি মাসি বাড়ি গিয়েছিলাম, ওনারা তখনই আমাকে বলেছিলেন, এবছর কার্তিক পুজো এসো আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে বড় করে কার্তিক পুজো হয়, খুব আনন্দ হয়, থেকো একবার, দেখবে খুব ভালো লাগবে। তাই সেবার কার্তিক পুজোয় আমি গিয়েছিলাম ওনাদের বাড়িতে। সত্যি অনেক বড় করে কার্তিক পুজো হয় ওনাদের বাড়ি। অনেক লোকজন নিমন্ত্রিত থাকেন। 4 প্রহরে পুজো হয়, সারা রাত লোকে জাগে। তাই আমিও জেগেছিলাম, বসে বসে পুজো দেখছিলাম। তারপর যখন এই ভোর 4টে মতো বাজে, তখন একটা আশ্চর্য ঘটনা ঘটে আমার সঙ্গে। আমি বারান্দায় বসে পুজো দেখছিলাম তখন। এমন সময় কোত্থেকে একটা বাচ্চা এসে আমাকে বলল, বাবা, ও বাবা, কি করছো তুমি এখানে? পুজো দেখছো? আমি বললাম, বাবা? কে বাবা? আমি তো তোমার বাবা নই। বাচ্চাটা বলল, হ্যাঁ, তুমি তো আমার বাবা। আমাকে বাড়ি নিয়ে যাবে না? এবার আমাকে বাড়ি নিয়ে যাও। তুমি যা দেবে আমি তাই খাবো। যেভাবে পুজো দেবে আমি সেইভাবেই পুজো নেব। নিয়ে আসো না আমাকে, নিয়ে আসো না। বাচ্চাটা আমাকে পাগল করে দিচ্ছিল। আমি কিছু বলতে পারছিলাম না। এতই কিউট দেখতে বাচ্চাটা। মাথায় কোকড়ানো চুল, দুধে আলতা গায়ের রং, চোখ মুখও কি সুন্দর, যেন কোন স্বর্গীয় শিল্পীর তুলি দিয়ে আঁকা। আমি তখন এদিক ওদিক তাকাতে লাগলাম যে কার বাচ্চা এটা। এরপরে আবার যেই তাকিয়েছি, দেখি তখন আর বাচ্চাটা নেই। কোত্থেকে এসেছিল আর কোথায় চলে গেল কিছুই বুঝতে পারলাম না। সেদিন সারাটা দিন আমি ওই বাড়িতেই ছিলাম, পরদিনও ছিলাম, কিন্তু আর একবারও সেই বাচ্চাটাকে দেখিনি আমি। তবে এই ঘটনা আমি কাউকে জানাইনি, চুপচাপ বাড়িতে চলে আসি। রাত জাগার ক্লান্তিতে দিনের বেলায় আমি ঘুমিয়ে পড়েছিলাম। তখন একটা স্বপ্ন দেখি আমি। দেখি ধনুচির ধোয়ার মতো আস্তে আস্তে একটা অবয়ব মিলিয়ে যাচ্ছে। ময়ূরের ওপরে বসে মৃদু মৃদু হাসছেন তিনি। সুগঠিত দীপ্তিময় তার শরীরটা, নানান অলঙ্কারে সজ্জিত। কি অপূর্ব রূপ ওনার! স্বর্গের অপ্সরা অপ্সরী কেউ যেন ওনার ধারে কাছে টিকতে পারবে না। তিনি ঠাকুর। দেখতে দেখতে আস্তে আস্তে মিলিয়ে গেলেন উনি। তবুও আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম ওই দিকেই। পরে আমি সব বুঝতে পারলাম যে ওই বাচ্চাটা
তার মানে আর কেউ নয়, তিনি দেবাদিদেব ও পার্বতী পুত্র দেব সেনাপতি কার্তিকেয়। আমার পরম সৌভাগ্য যে তিনি নিজেই এসেছিলেন আমার কাছে, নিজেই আমার কাছে পুজো নিতে চেয়েছেন। তাই তাকে নিরাশ করা উচিত না। সেই জন্য এরপর দক্ষিণেশ্বর থেকে একটা পেতলের কার্তিক ঠাকুর এনে আমি বাড়িতেই পুজো করি। ঠাকুর আমার মঙ্গলময়, আমার বড় প্রিয়। তো এই ছিল বন্ধুরা আজকের তৃতীয় ঘটনা। আজকের কোন ঘটনাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে পরিচিতদের সঙ্গে শেয়ার করে নিও। আর এবারে গত এপিসোডে অর্কপ্রভ নস্কর লিখেছে ফার্স্ট ভিউ ফার্স্ট লাইক। তহিতুষা লিখেছে বাংলাদেশের চট্টগ্রাম শহর থেকে বলছি। মনীষা কাকিমা লিখেছে ঘটনাটা মর্মান্তিক আর তোমার বলার ধরন খুবই ভালো। রোহিণী মালিক লিখেছে তোমার ঘটনা ঘুমের ওষুধের মতো কাজ করে। শিউলি ভুইয়া লিখেছে অমিত দা, তোমার গলায় ঘটনা শুনতে খুব ভালো লাগে। অর্জুন লিখেছে দাদা থ্যাংক ইউ সো মাচ আমার ঘটনা শোনানোর জন্য। এছাড়াও কমেন্ট করেছ গীতাদি, শুভজিৎ কুণ্ডু চৌধুরী, আবুল হোসেন, রিপন, আরাধ্যা সামন্ত, মৌসুমী মুখার্জি, মায়াদি, সোহিনী বক্সি, পিঙ্কি ঘোড়ই, মিঠুন পাল, অনিন্দ মিত্র, মালা ঘোষ, সৌমিতা চক্রবর্তী, আশিস কোলে, স্বপ্না বাজাল, অরবিন্দ বড়াল, টিএন তিরুম, বিনয় মাইতি, চন্দন চ্যাটার্জি সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে মঙ্গলবার রাতে আরো দুটো জমজমাট অলৌকিক ঘটনা নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।